আজকে একটা অ্যাকুরিয়াম সেট আপ করে দেখাবো। স্ট্যান্ডার্ড একটা অ্যাকোয়াস্কেপ খুব কম খরচে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। কম খরচ বলতে আমরা মোটেও কোয়ালিটি কম্প্রোমাইজ করব না। মানে অনেকে কম খরচে অ্যাকুরিয়াম সেট আপ করতে গিয়ে এমন একটা সেট আপ করে ফেলে যেটা মাছের জন্য একদমই উপযোগী না এবং মাছ কিছুদিন পরেই মারা যায়। আমরা নর্মাল যেসব অ্যাকুরিয়াম সেট আপ ভিডিও দেখি এই ভিডিওটা একদমই সেরকম হবে না। এখানে শুরুতেই বলবো অ্যাকুরিয়ামের সাইজ কীরকম হওয়া উচিত, অ্যাকুরিয়ামের গ্লাসের থিকনেস কীরকম হওয়া উচিত, মানে গ্লাসগুলো কীরকম মোটা হবে, এমনকি কোন স্ট্যান্ডগুলো ভালো। এরপর আসবে ফিল্টার এবং লাইটের ব্যাপারগুলো, আর তারপর ডেকোরেশনের মধ্যে আছে সাবস্ট্রেট। তারপর আপনার চিন্তা করতে হবে আপনি কীরকম অ্যাকুরিয়াম পছন্দ করেন, মানে আর্টিফিশিয়াল বেশি পছন্দ করেন নাকি ন্যাচারাল আপনার অ্যাকুরিয়ামটা থাকবে সেটা বেশি পছন্দ করেন। তারপর একদম শেষে আসবে অ্যাকুরিয়াম সাইকেল করার ব্যাপারটা। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমার মনে হয় অ্যাকুরিয়ামের সাইজ সর্বনিম্ন 1.5 ফুট হওয়া উচিত। এর চেয়ে ছোট অ্যাকুরিয়ামে মাছ রাখাটা কঠিন। তার চেয়েও বড় কথা, এত ছোট পরিবেশে মাছের কষ্ট হয়। তাই আপনি যত ছোট মাছই রাখেন, মলি বা নিয়ন টেট্রা রাখেন, তবুও সর্বনিম্ন 1.5 ফুট একটা অ্যাকুরিয়াম রাখা উচিত। আর আমার সবচেয়ে পছন্দের সাইজ হলো 2.5 ফুট, তাই আমি একটা 2.5 ফুট অ্যাকুরিয়াম নিয়ে নিয়েছি। আর আপনি যদি জীবনে প্রথম প্ল্যান্টেড অ্যাকুরিয়াম শুরু করতে চান তাহলে একটা 2 ফুট অ্যাকুরিয়াম নিয়ে নিতে পারেন, কারণ বড় অ্যাকুরিয়ামে কোনো কিছুর প্রভাব খুব দ্রুত পড়ে না। কোনো একটা সমস্যা হলে আপনি সেই সমস্যাটার সমাধান করার সময় পান। তাই একটু বড় অ্যাকুরিয়াম নেওয়াই ভালো। অনেকে মনে করে আমি তো এর আগে কখনো মাছ রাখিনি, আমি একটা ছোট অ্যাকুরিয়াম দিয়ে শুরু করে দেখি, যদি মাছ বাঁচাতে পারি তাহলে বড় অ্যাকুরিয়াম নিব। কিন্তু আপনি ছোট অ্যাকুরিয়ামে মাছ বাঁচাতে পারবেন না। যদি পারেন তাহলে বড় অ্যাকুরিয়ামে পারবেন, কারণ ছোট অ্যাকুরিয়ামে মাছ বাঁচানোটা অনেক বেশি কঠিন। আরেকটা ব্যাপার হলো কোনোভাবেই বলে মাছ রাখা যাবে না। আপনি যদি একদম ছোট্ট কিছু চান তাহলে একটা 1 ফুট কিউব অ্যাকুরিয়াম নিয়ে নিতে পারেন। মানে আপনি যদি একটা বেডটাও রাখতে চান, 1 ফুট কিউব একটা অ্যাকুরিয়াম কিন্তু বেডটার জন্য খুবই ভালো। তারপর আসে গ্লাস থিকনেস, মানে গ্লাসটা কত মিলিমিটার হওয়া উচিত। অ্যাকুরিয়ামের দোকানে দেখবেন বেশিরভাগ অ্যাকুরিয়াম 5 mm গ্লাস দিয়ে তৈরি, মানে ম্যাক্সিমাম অ্যাকুরিয়ামগুলোই। আপনি অ্যাকুরিয়ামের দোকানে গিয়ে দেখতে পারেন বেশিরভাগ অ্যাকুরিয়ামই পাবেন 5 mm গ্লাসের। একদম 1 ফুট থেকে শুরু করে 1.5 ফুট, 2 ফুট, 2.5 ফুট অ্যাকুরিয়ামগুলোও 5 mm গ্লাস দিয়ে তৈরি করা হয়। কিন্তু অ্যাকুরিয়াম ক্র্যাক হওয়া মানে যে কি বিশাল একটা ঘটনা। মানে অনেক পানি থাকে একটা 2.5 ফুট অ্যাকুরিয়ামের ভেতরে, 100 লিটারের মতো পানি থাকে। ভাঙলে একদম পুরো ঘর পানি দিয়ে ভরে যাবে। 2 ফুটের চেয়ে ছোট অ্যাকুরিয়ামের জন্য 5 mm গ্লাস দিয়ে করা যায়, কিন্তু 2 ফুট অ্যাকুরিয়াম করলে অবশ্যই 6 mm গ্লাস দিয়ে করা উচিত। আর 2.5 ফুট অ্যাকুরিয়াম করলেও 6 mm দিয়ে করা যাবে, কিন্তু আমার এইটা 8 mm দিয়ে করা। আর 3 ফুট অ্যাকুরিয়ামগুলো অবশ্যই 8 mm দিয়ে করতে হবে, এর কম দেওয়া যাবে না। আর 4 ফিট বাই 1.5 ফিট বাই 1.5 ফিট হলে অবশ্যই 8 mm দিয়ে করতে হবে, মাস্ট। আর 4 ফুট বাই 2 ফুট বাই 2 ফুটের জন্য অবশ্যই 10 mm দিয়ে করতে হবে। আমি কমন যেসব সাইজের অ্যাকুরিয়াম বানানো হয় মূলত সবগুলোই বলে দিলাম। অন্যরকম কোনো সাইজের যদি অ্যাকুরিয়াম তৈরি করেন তাহলে অবশ্যই যারা অ্যাকুরিয়াম তৈরি করে এক্সপার্ট কাউকে জিজ্ঞেস করে তারপর বানাবেন। তারপর হলো স্ট্যান্ডের ব্যাপারটা। রেডিমেড অ্যাকুরিয়ামের সাথে যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেই স্ট্যান্ডগুলোর কোয়ালিটি বেশিরভাগ সময়ই খারাপ হয়। অনেক দিন পর দেখা যায় স্ট্যান্ডগুলো বাঁকা হয়ে যায়। প্রথম বছরই যে এরকম হবে তা না, কিন্তু 3-4 বছর পর বা আরও পরে এই কাঠটা বাঁকা হয়ে যেতে দেখা যায়। তখন অ্যাকুরিয়ামের সব প্রেশার পড়ে 2 সাইডে, অ্যাকুরিয়ামের মাঝখানে কোনো সাপোর্ট থাকে না, তখন অ্যাকুরিয়ামটা মাঝখান থেকে ফেটে যায়। এজন্য স্ট্যান্ডটার প্রত্যেকটা পায়া অবশ্যই মোটা হতে হবে, আর মাঝখান থেকে যাতে বেঁকে না যায় এজন্য মাঝখানেও 2টা পায়া থাকতে হবে। ছোট অ্যাকুরিয়ামের ক্ষেত্রে এরকমটা হবে না, কিন্তু একটু লম্বা অ্যাকুরিয়ামগুলোতে এই বেঁকে যাওয়ার সমস্যাটা হয়। আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে লোহা দিয়ে স্ট্যান্ড বানাতে পারেন। মোটা লোহা দিয়ে বানালে অবশ্যই সেটা অনেক বেশি টেকসই হবে। অনেকেই স্টেনলেস স্টিল দিয়ে করে, এটাও করা যেতে পারে। আমি এখানে একটা লোহার স্ট্যান্ড ব্যবহার করেছি, আর তার উপরে রং করে দেওয়া আছে। তারপর মাছ বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ফিল্টার। ফিল্টার কেনার সময় আমাদের কোনোভাবেই টাকা বাঁচানো যাবে না। অবশ্যই সবচেয়ে ভালো মানের ফিল্টারটা কিনে আনতে হবে। কিন্তু ক্যানিস্টার ফিল্টারের দাম 4-5 হাজার টাকা। এখন 4-5 হাজার টাকার ক্যানিস্টার ফিল্টার আপনি কিনতে চাচ্ছেন না, তখন আপনি চাইলে এরকম একটা ফিল্টার কিনতে পারেন। আমি এটাই ব্যবহার করছি। এর ভেতরে কোনো মোটর থাকে না, তাই এটার দাম তুলনামূলকভাবে কম। এগুলোর ভেতরে ফিল্টার প্যাড, বায়োমিডিয়া দেওয়ার যথেষ্ট জায়গা থাকে, কিন্তু কোনো মোটর থাকে না। মোটর আমাদের আলাদাভাবে কিনে অ্যাকুরিয়ামের ভেতরে লাগাতে হয়। মোটর আলাদাভাবে কিনতে হলেও এইটার যে খরচটা পড়ে, মোট যে খরচটা পড়ে এইভাবে আলাদাভাবে মোটর কিনলে, তারপর এটা কিনলে, এই খরচটা একদম মোটর সহ ক্যানিস্টার ফিল্টারের দামের অর্ধেকেরও অনেক কম পড়ে। তো আপনি চাইলে এরকম একটা ফিল্টার কিনতে পারেন, অথবা বড় সাইজের কোনো হ্যাং অন ব্যাক ফিল্টার বা টপ ফিল্টারও নিতে পারেন। অনেক সময় টপ ফিল্টারের ওয়াটার ফ্লো অনেক বেশি থাকে, তখন সেই টপ ফিল্টার কোনো প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে ব্যবহার করলে প্ল্যান্টস ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে বা মাটি একদম এলোমেলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে অনেক বেশি স্রোত তৈরি যদি করে তখন। আচ্ছা, এই গেল ফিল্টারের ব্যাপার। আমি কিন্তু আপনাকে অ্যাকুরিয়াম সেট আপ করাটাই দেখাচ্ছি।
আস্তে আস্তে আমি অ্যাকুরিয়াম দেখালাম, স্ট্যান্ড দেখালাম, ফিল্টার দেখালাম। এখন লাইটের ব্যাপারটায় আসা যাক। দেখেন, ক্রস কাটিং করাটা কিন্তু একটা বিশাল ট্যালেন্টের ব্যাপার। কোথা থেকে টাকা বাঁচাতে হবে সেটা বুঝতে হবে। লাইট অনেক বড় ভূমিকা পালন করে। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো ব্র্যান্ডের কমার্শিয়াল লাইটগুলো ব্যবহার করলে অনেক বছর সেই লাইট ব্যবহার করা যায়, হিট হয় না, কারেন্ট বিলও একটু কম আসে। কিন্তু আপনি কি 5-6 হাজার টাকা বা 10-15 হাজার টাকা দিয়ে একটা লাইট কিনবেন? যদি কিনতে চান ভালো, আমি কখনোই না করব না। কিন্তু আপনি যদি লাইটের পেছনে এত টাকা খরচ করতে না চান, তাহলে খুব বেশি সমস্যা হবে না। আপনি যে কোনো ডিআইওয়াই ব্যবহার করতে পারেন। ঘরের যেসব টিউব লাইট আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, প্ল্যান্টেড অ্যাকুরিয়ামেও ব্যবহার করতে পারবেন, প্ল্যান্টস গ্রো করবে। তারপর আসা যাক ডেকোরেশনের ব্যাপারে। ডেকোরেশন যে করতেই হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি একদম বেয়ার বটম একটা অ্যাকুরিয়াম করতে পারেন, যেখানে কোনো ডেকোরেশন আইটেম থাকবে না, শুধু মাছ থাকবে। অবশ্যই অ্যাকুরিয়ামটা তখনও ভালো লাগবে যদি আপনার মাছগুলো সুন্দর হয়, সুস্থ হয়। ডেকোরেশন করতে চাইলে ডেকোরেশনের মধ্যে সবার প্রথমে আসতে হবে সাবস্ট্রেটের কথায়। সাবস্ট্রেট মাল্টিলেয়ার হতে পারে, মানে আপনি একদম নিচে প্রথমে ব্যাকটেরিয়া দিলেন, তার উপরে পাওয়ার স্যান্ড দিলেন, তার উপরে সাপ্লিমেন্ট দিয়ে সয়েল দিলেন, তারপর আবার একটা স্যান্ডের লেয়ার দিলেন। এরকম হতে পারে। আবার শুধু সয়েল অথবা শুধু স্যান্ডও হতে পারে। কিন্তু অনেকে সাবস্ট্রেট হিসাবে এরকম সাইজের অনেক বড় বড় পাথর, বড় বলতে মাঝারি সাইজের পাথর ব্যবহার করে। এইটা করা উচিত না, কারণ শুধু এই মাঝারি সাইজের পাথরগুলো ব্যবহার করলে এর ফাঁকে ফাঁকে ময়লা ঢুকে থাকে, আর ময়লাগুলো বের হতে পারে না, তাই ফিল্টারের ভেতরেও ময়লাগুলো যেতে পারে না। তাই অ্যাকুরিয়াম ক্লিন করার সময় পাথরের চাপায় চাপায় প্রচুর ময়লা থাকে, যেগুলো বের করতে অনেক কষ্ট করতে হয়। আমি এখানে রিভার স্যান্ড ব্যবহার করব। রিভার স্যান্ড অ্যাকুরিয়ামে ব্যবহার করা যায় কি না, বা কাদের জন্য রিভার স্যান্ডটা ঝুঁকিপূর্ণ, বা কোন মাছের জন্য রিভার স্যান্ড ঝুঁকিপূর্ণ, কোন গাছ এই রিভার স্যান্ডে লাগানো যায়, এই সব কিছু নিয়ে একদম ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। রিভার স্যান্ড নিয়ে এত ডিটেলস বাংলা ভিডিও আমার মনে হয় না ইউটিউবে আছে। রিভার স্যান্ড নিয়ে যত কনফিউশন আছে সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ডিজাইন করার শুরুতেই আপনার চিন্তা করতে হবে আপনি অ্যাকুরিয়ামটা কীরকম দেখতে চান, আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল। আর্টিফিশিয়াল বলতে আর্টিফিশিয়াল কিছু পাথর থাকবে, যে পাথরগুলো মানুষ বিভিন্ন ডিজাইনে কেটে একটা পাহাড়ের মতো করেছে, অথবা যে কোনো স্টাইলের করেছে, যে কোনো খেলনার মতো করেছে, যে কোনো রং দেওয়া থাকতে পারে। তার সাথে বিভিন্ন আর্টিফিশিয়াল প্লাস্টিকের গাছও থাকতে পারে, বিভিন্ন রঙের গাছ থাকতে পারে। ভালো কোয়ালিটির প্লাস্টিকেরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে, যে গাছগুলোকে দেখতে অনেকটা আসল গাছের মতোই লাগে। কিন্তু আমার মনে হয় অ্যাকুরিয়ামে মাছ রাখলে সেই মাছটার যে ন্যাচারাল পরিবেশ, সেই পরিবেশটাই মাছকে দেওয়া উচিত। ধরেন আপনি অ্যামাজনের কোনো মাছ অ্যাকুরিয়ামে রাখতে চাচ্ছেন, সেই মাছটা কিন্তু অ্যামাজনের বিভিন্ন নদীতে যখন ঘোরাঘুরি করবে, তখন দেখবে বিভিন্ন গাছ, বিভিন্ন শিকড়, বিভিন্ন ছোট ছোট পাথর, পাতা, এইসব। নদীর ভেতরে কি এরকম ছোট ছোট পাথরের ঘর থাকে, এরকম বিভিন্ন খেলনা থাকে? একদম অবাস্তব। আবার এরকম ছোট ছোট কুমিরও পাওয়া যায় অ্যাকুরিয়ামের নিচে দেওয়ার জন্য। চারপাশে বড় বড় মাছ ঘোরাঘুরি করছে, তার মাঝখানে এইটুকু একটা কুমির। গোল্ডফিশের চেয়ে কুমির ছোট। এখন এই জিনিসগুলো অবাস্তব হলেও যে খারাপ তা না। আপনার যদি ভালো লাগে আপনি করতে পারেন। আপনার ভালো লাগার জন্যই তো অ্যাকুরিয়াম করছেন, যাতে আপনি একটু অ্যাকুরিয়ামের সামনে বসে রিল্যাক্স ফিল করতে পারেন। আপনার ভালো লাগলে আপনি এসব আর্টিফিশিয়াল জিনিস দিয়েও অ্যাকুরিয়াম ডিজাইন করতে পারেন। সেক্ষেত্রে সব কিছু ভালো কোয়ালিটির কেনার চেষ্টা করবেন, যাতে রং না উঠে যায়। 5-6 বছর কোনো রঙিন জিনিস পানির নিচে ডুবিয়ে রাখাটা আমার কাছে কোনোভাবেই যুক্তিযুক্ত মনে হয় না। আচ্ছা, যাই হোক, এখন আপনি যদি ন্যাচারাল দেখাতে চান, তাহলে বিভিন্ন জীবিত গাছ, বিভিন্ন কাঠের টুকরো, যেগুলোকে আমরা ড্রিফটউড বলছি, বিভিন্ন বড় বড় পাথর ব্যবহার করে অ্যাকুরিয়াম ডিজাইন করতে পারেন। অ্যাকোয়াস্কেপিং আসলেই একটু কমপ্লিকেটেড, কিন্তু যদি মন থেকে করেন তাহলে অবশ্যই সুন্দর একটা অ্যাকোয়াস্কেপ আপনি করতে পারবেন। আমি আপনার সামনেই করছি। আপনি যখন অ্যাকোয়াস্কেপ করতে বসবেন, তখন আপনার কাছে যেসব পাথর বা যেসব ড্রিফটউড আছে সেগুলোকে নিয়ে বসবেন, আর ভালোভাবে দেখবেন কোন পাথরটার সাথে কোন ড্রিফটউডটা ভালো মানাচ্ছে, কোনটার সাথে কোনটা দেওয়া যেতে পারে। মন থেকে যখন আপনি করবেন তখন দেখবেন অবশ্যই সুন্দর হবে। এই অ্যাকোয়াস্কেপ নিয়ে অনেক কথা বলা যেতে পারে, এখানে অনেক নিয়মকানুন আছে, অনেক ব্যাপার আছে। যদি দেখি আমার অডিয়েন্স এই বিষয়ে আগ্রহী, মানে আপনাদের যদি আগ্রহ থাকে, তাহলে আমি অবশ্যই এই বিষয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব। আমি জানি না আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না, কিন্তু ডিজাইনটা হয়তোবা বোঝা যাচ্ছে। তারপর প্ল্যান্টস লাগানোর পালা। যেহেতু আমি রিভার স্যান্ড ব্যবহার করছি, তাই এখানে এমন কোনো গাছ লাগানো যাবে না যেই গাছগুলো মাটির নিচ থেকে পুষ্টি গ্রহণ করে। এমন গাছগুলো লাগাতে হবে যে গাছগুলো সরাসরি পানি থেকেই পুষ্টি গ্রহণ করতে পারে। এজন্য এই অ্যাকুরিয়ামে আমি শুধু আনুবিয়াস এবং জাবা ফার্ন ব্যবহার করব। মসও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আপাতত আমার কাছে মস নেই, আমি মস আনতে যাব না। অন্য কোনো অ্যাকুরিয়াম থেকেও এখানে দেওয়া যেতে পারে, আমি এত ঝামেলা করতেই যাচ্ছি না। আমার কাছে 2 ধরনের আনুবিয়াস আছে, জাবা ফার্ন আছে, যথেষ্ট। একটা অ্যাকুরিয়াম ডিজাইন করার জন্য যে অনেক ধরনের গাছ লাগবে ব্যাপারটা এরকম না। আপনি একদম পুরস্কার পাওয়া বড় বড় অ্যাকোয়াস্কেপগুলো দেখবেন, সম্পূর্ণ অ্যাকুরিয়ামটাতে 2-3 ধরনের গাছ ব্যবহার করা হয়েছে, খুব বেশি না।
তাতেই অ্যাকোয়াস্কেপটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। অর্থাৎ সুন্দরভাবে সাজাতে পারলে 2-3 ধরনের গাছ দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো যায়। দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা সাইড থেকে ঢলে পড়ছে একটা পাহাড়ের মতো। একদম মাঝখানেও করা যেত, কিন্তু মাঝখানে না করার কারণটা হলো আমি এখানে একটু বড় সাইজের মাছ রাখবো। আমি যদি এক্স্যাক্ট এই কয়েকটা আইটেম দিয়ে মানে এই কয়েকটা পাথর দিয়েই আমি মাঝখানে একটা ডিজাইন করতাম, তাহলে মাঝখানে আর খুব বেশি জায়গা থাকতো না। তখন বড় মাছদের বাধ্য হয়ে অ্যাকুরিয়ামের 2 সাইডে থাকতে হতো, তখন অ্যাকুরিয়ামটা দেখতে খারাপ লাগতো। কিন্তু যদি আমি শুধু একদম ছোট ছোট মাছ রাখতাম, তাহলে ডিজাইনটা মাঝখানে হলেও ছোট মাছগুলো বিভিন্ন গাছ বিভিন্ন পাথরের নিচ দিয়ে ভেতর দিয়ে ঢুকতে পারতো, চলাফেরা করতে পারতো, তখন আবার ভালো লাগতো। তো এখানে কি কি মাছ রাখা যেতে পারে অবশ্যই আপনারাও কমেন্টে বলবেন। তারপর নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করার জন্য অ্যাকুরিয়ামটাকে এভাবেই ফিল্টার অন করে 1 মাসের জন্য রেখে দিবেন। যদি আলাদাভাবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড করতে পারেন তাহলে ভালো, যদি না করেন তাহলে 2 সপ্তাহ পর অ্যাকুরিয়ামে সামান্য একটু খাবার দিয়ে দিতে পারেন। 1 মাস পর মাছ ছেড়ে দিবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর শুধু নাইট্রোজেন সাইকেলের উপর বিস্তারিত একটা ভিডিও আসবে সামনে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশন জেনে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।